ভাষার ব্যাপারে পোশাকের উপমাটা অবান্তর নয়। পোশাকের মতোই ভাষারও দুটো দিক আছে। একটা হলো তার প্রয়োজন মেটানোর দিক বা ফাংশনাল দিক, এতে একটা বিশেষ ভাব প্রকাশের কাজটা হয়। অন্যটা হলো আর্টের দিক, যেখানে ভাষার মাধুর্য, ভাষার রজ্জুতা, ভাষার চটকদারিতা ইত্যাদির প্রশ্ন আসে। কোনো ভাষা যখন নতুন তৈরি হয় তখন সেটা কোনো বিশেষ ভাব প্রকাশের প্রয়োজনই হয়। এই প্রাথমিক উদ্দেশ্যটা মিললে পরে ক্রমে শিল্পীর হাতে এই ভাষার শ্রীবৃদ্ধি হতে থাকে। কিন্তু পরিণত অবস্থাতেও কোনো ভাষা চিরকালের জন্য টিকে থাকতে পারে না, কারণ যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সচেতন শিল্পীর মেজাজ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ভাষায় প্রতিফলিত হতে বাধ্য। সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, নাটক ইত্যাদি সুপ্রাচীন শিল্পকলার ভাবভঙ্গি তালগোল পাকিয়ে আজ থেকে ৬০ বছর আগে যে চলচ্চিত্রের ভাষা তৈরি হতে শুরু হয়েছিল সে কথা অনেকেই জানেন। প্রথম যে ছবি লোক ডেকে দেখানো হয় তার বিষয়বস্তু ছিল একটি ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে। এই ঘটনা যদি চলচ্চিত্র না হয়ে স্থির চিত্রে দেখানো হতো তাহলেও বক্তব্য বুঝতে অসুবিধে হতো না। কিন্তু একটা তফাৎ আছে, সেটা হলো এই যে চলচ্চিত্রের ঘটনাটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বিন্যস্ত, অর্থাৎ যতক্ষণ ছবি পর্দায় থাকছে ততক্ষণ। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে চলচ্চিত্রের সঙ্গে সঙ্গীতের একটা সম্পর্ক রয়েছে, এবং ছবি হওয়া সত্ত্বেও সিনেমা জিনিসটা চিত্রকলা বা ফটোগ্রাফি থেকে পৃথক। লুমিয়েরের তোলা এই ট্রেনের ছবি ছিল নাটক ও কাহিনী বিবর্জিত সাধারণ দৈনন্দিন ঘটনার সামিল। এর কিছু পরেই ক্রমে ছবিতে গল্প বলা শুরু হয়, এবং এই গল্প বলা থেকেই সিনেমার ভাষা একটা বিশিষ্ট চেহারা নিতে শুরু করে। এই ভাষা নির্মাণের ব্যাপারে যিনি অগ্রণী ছিলেন তিনি হলেন অসামান্য প্রতিভাবান সম্পন্ন মার্কিন পরিচালক ডি.ডব্লিউ. গ্রিফিথ। ক্যামেরা ও এডিটিংয়ে যে বিশেষ বিশেষ ব্যবহারের ওপর সিনেমার ব্যাকরণের ভিত্তি তার প্রায় সব কটাই গ্রিফিথের আবিষ্কার। গ্রিফিথ প্রথমেই যে জিনিসটা বুঝেছিলেন সেটা হলো এই যে মুখে যেমন এক নিঃশ্বাসে গল্প বলা যায় না, অথবা সাহিত্যের গল্প যেমন বাক্যের পর বাক্য সাজিয়ে রাখতে হয়, তেমনি সিনেমার গল্পকেও খণ্ড খণ্ড দৃশ্যে ও খণ্ড খণ্ড শটে ভাগ করে সাজিয়ে বলতে হয়, এক একটি শট এক একটি বাক্য বা শব্দের মতন। কথার মতোই শটের ভাষা আছে, যেটা একান্তই ছবির ভাষা, দৃশ্যবস্তুর ভাষা। আবার সাহিত্যের গল্পকেও যেমন অনুচ্ছেদ ও পরিচ্ছেদে ভাগ করা দরকার হয়, তেমনি সিনেমার গল্পকেও মিক্স বা ফেড জাতীয় কতগুলি বিশেষ যান্ত্রিক বা রাসায়নিক উপায়ে পর্বে পর্বে ভাগ করা সম্ভব। এছাড়া ক্যামেরার দৃষ্টিকোণ পরিবর্তনের ফলে ক্লোজ আপ, মিড শট, লং শট, টপ শট ইত্যাদির উদ্ভব, এবং বক্তব্য অনুযায়ী তাদের সার্থক প্রয়োগও প্রথম গ্রিফিথই করেন। চরিত্রের মনের ভাব তার আকৃতি বা অঙ্গভঙ্গির ডিটেলের সাহায্যে প্রকাশ করার জন্য ক্লোজ আপের উদ্ভব। এই ক্লোজ আপ ব্যবহার না করে আজও ছবি করা সম্ভব নয়। ক্লোজ আপ যখন এলো তখন নাটকীয় উপাদান সত্ত্বেও মঞ্চের নাটকের সঙ্গে সিনেমার একটা স্পষ্ট পার্থক্য স্থাপিত হলো, কারণ নাটকের দর্শকের পক্ষে অভিনেতার অত কাছে যাওয়া সম্ভব নয়। এখানে দর্শক প্রেক্ষাগৃহের চৌকিতে অনড়, ফলে নাট্যদৃশ্য থেকে তার দূরত্ব এদিক ওদিক হবার কোনো উপায় নেই। সিনেমাতে সেই সুযোগ আছে বলেই ক্যামেরাকে আগুপিছু করা হয় তা নয়, এর একটা শিল্পগত প্রয়োজনও আছে, এবং এই প্রয়োজনটা গ্রিফিথই প্রথম অনুভব করেন। তিনি বুঝেছিলেন যে মঞ্চের নাটকের সঙ্গে দর্শকের যে সরাসরি সম্পর্ক সিনেমায় সেটা নেই। এখানে যে সম্পর্কটা স্থাপিত হচ্ছে ক্যামেরার মাধ্যমে। কোনো তৃতীয় ব্যক্তির জবানিতে যদি আমাদের একটি নাটকীয় ঘটনার বিবরণ শুনতে হয়, তাহলে সেই বিবরণে নাট্যরস সঞ্চারিত হলো কি না সেটা সম্পূর্ণ নির্ভর করে বর্ণনাদাতার ওপর। সিনেমার ক্যামেরা এই বর্ণনাদাতার ভূমিকা গ্রহণ করে। ঘটনা যাই হোক না কেন, সেটা রসিয়ে বলার ভার পরিচালকের আজ্ঞাধীন ক্যামেরার ওপর। সিনেমার ভাষা তাই প্রধানত ক্যামেরার ভাষা। এ কথা গ্রিফিথের সময় যেমন সত্য ছিল, আজও তেমনই সত্য রয়ে গেছে। গল্প বলার প্রয়োজনে শটের পর শট জুড়ে গ্রিফিথ ক্রমে চলচ্চিত্রের সাংগীতিক দিকটা সম্পর্কে সচেতন হন। বক্তব্য বিন্যাসের জন্য সিনেমার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, সেটা আগেই বলেছি। গ্রিফিথ দেখলেন যে বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন ভাব সম্বলিত শট পরপর জুড়লে শুধু যে গল্প বলার কাজ হচ্ছে তা নয়, তার সঙ্গে কাহিনী বিন্যাসে একটা ছন্দের সঞ্চার হচ্ছে। সঙ্গীতের তাল, ফাঁক, লয় ও স্বরের হর্ষতা, দীর্ঘতা বা ওঠানামার সঙ্গে সুরের ভাববৈচিত্র্যের সমন্বয়ে যেমন একটা মিশ্র ছন্দ তৈরি হয়, তেমনি এখানেও দৃশ্যবস্তু থেকে ক্যামেরার দূরত্বের তারতম্য ও শটের দৈর্ঘ্যের তারতম্যের সঙ্গে বিষয়বস্তুর ভাববৈচিত্র্যের সমন্বয়ে একটা জটিল মিশ্র ছন্দের উদ্ভব হচ্ছে।
গ্রিফিথের প্রাথমিক উপলব্ধির ফলে সিনেমার এই ছন্দময় সাহিত্য, নাটক, চিত্রকলা, সঙ্গীতাশ্রিত ভাষা নির্বাক যুগের মাঝামাঝি অর্থাৎ 1915 নাগাদ বেশ একটা স্পষ্ট চেহারা নিয়েছিল। এই ভাষার ব্যাকরণকে আয়ত্ত করে মোটামুটি চলনসইভাবে ছবির বক্তব্য প্রকাশ করা প্রায় যে কোনো পরিচালকের পক্ষেই সম্ভব ছিল। এই ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাকে আরও জোরালো ও সমৃদ্ধ করে তুলতে সাহায্য করেছিলেন আমেরিকা ও আমেরিকার বাইরে ইউরোপে কয়েকজন প্রতিভাবান শিল্পী। হলিউডেই স্ল্যাপস্টিক কমেডির চলচ্চিত্র ব্যাকরণ রচনা করলেন ম্যাক সেনেট। থিয়েটারে যা ছিল ভাড়ামো, সিনেমায় তা হয়ে দাঁড়ালো উঁচু দরের আর্ট। সেনেটও বুঝেছিলেন যে থিয়েটারের ব্যঙ্গ কৌতুক শুধু ক্যামেরায় তুলতে গেলে কমেডি কমিক হবে না, এখানেও ক্যামেরা ও এডিটিংকে হাসির খোরাক জোগাতে হবে। সেনেটের সূত্র ধরেই যেসব কৌতুকাভিনেতা সিনেমায় খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে চার্লি চ্যাপলিন ও বাস্টার কিটনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সমাজ সচেতন দরদি শিল্পী চ্যাপলিন তার কমেডির মধ্যে মানবিক আবেদন এনে ফেললেন। নতুন নতুন সূক্ষ্ম ভাব প্রকাশ করার প্রয়োজনে তিনি সিনেটের ভাষার ওপর নিজস্ব কারুকার্য প্রয়োগ করতে শুরু করলেন। মাইম বা মুখ অভিনয়ে চ্যাপলিন ছিলেন অদ্বিতীয়। অঙ্গভঙ্গির যে কত রকম ভাষা হতে পারে তা চ্যাপলিনের ছবিতেই প্রথম দেখা গেল। তাছাড়া চোখ মুখের ভাবের ভাষাতেও চ্যাপলিন অতুলনীয়। সিটি লাইটসের বিখ্যাত শেষ ক্লোজআপে হাতে ধরা একটি গোলাপের ডাঁটায় মৃদু কামড়ের সঙ্গে একটি বিশেষ হাসি ও চোখের একটি বিশেষ চাহনিতে মনের একটা জটিল কুণ্ঠা ও সংশয় মিশ্রিত ভাব প্রকাশ যারা দেখেছে তারা কোনো দিনও ভুলবে না। কথার আশ্রয় না নিয়ে কেবল সূক্ষ্ম অভিনয়ের সাহায্যে কিভাবে মানুষের মনের ভাব ক্যামেরার সামনে ব্যক্ত করা যায়, এই নিয়ে চিত্র রচয়িতারা আজ এই সবাক যুগেও সর্বদাই চিন্তা করেন। গোল্ড রাশ ছবির একটি দৃশ্যে চ্যাপলিন বোঝাতে চাইলেন যে দারুণ ক্ষুধার তাড়নায় তার বন্ধু তাকে বারবার মুরগি বলে ভ্রম করছে। এই ভাব প্রকাশ করার জন্য তাকে সিনেমার একটি বিশেষ রাসায়নিক উপায় অবলম্বন করতে হলো। এর নাম সুপ্রিম পজিশন। এর ফলে এই দেখছি মানুষ, আবার এই হয়ে গেল মুরগি, অথচ পরিবেশ একই রয়েছে। আরেকটি যান্ত্রিক উপায়ে নির্বাক যুগের স্ল্যাপস্টিক কমেডির প্রায়ই ব্যবহার করা হতো, যেটাকে বলা হয় ফাস্ট মোশন। এটাও একটা ক্যামেরার কারসাজি এবং এর ফলে মানুষ চেহারায় মানুষ থাকলেও তার গতিবিধি ক্ষিপ্র গতি কলের মানুষের মতো হয়ে যায়। শিল্পী হিসেবে বাস্টার কিটন চ্যাপলিনের চেয়ে কোনো অংশে কম ছিলেন না, তবে তার মেজাজ ছিল অন্যরকম। কিটন যেন আরও নির্ব্যক্তিক, আরও নিরাবেগ, আরও মননশীল। তার ছবিতে চ্যাপলিনের মতো চোখে জল ফেলার সুযোগ নেই। তার নিজের মুখে একটি বই দ্বিতীয় কোনো অভিব্যক্তি কখনো প্রকাশ পায়নি, এবং এই অভিব্যক্তিকে অভিব্যক্তির অভাব বললে ভুল হবে না। কিটনের হাসির দৃশ্যের বিমূর্ত জ্যামিতিক প্যাটার্নের দিকটা চ্যাপলিনের চেয়েও অনেক বেশি প্রকট। ফলে কিটনের ছবিতে ক্লোজআপের চেয়ে মিড শট, লং শটের ব্যবহার অনেক বেশি। কমেডির তাগিদে একটি জিনিসের উদ্ভব হয়েছিল, সেটা কমেডির ভাষায় মস্ত বড় হাতিয়ার। সেটা হলো ট্র্যাকিং শট। এখানে ক্যামেরা তেপায়ার ওপর এক জায়গায় স্থির না থেকে গাড়ির বা ট্রলির ওপর বসে ছুটতে থাকে। সাধারণত কোনো চলন্ত জিনিসের শট তার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় নেয়ার জন্যেই ক্যামেরার এই ব্যবহার। গতি হলো স্ল্যাপস্টিক কমেডির প্রাণ, কারণ এখানে চরিত্র বিশ্লেষণের বালাই নেই। সব চরিত্রই টাইপ চরিত্র, ঠায় গল্প বলার তাগিদ নেই। মন্থর গতি ভাবাবেগাপ্লুত রোমান্টিক দৃশ্যের অবকাশ নেই। এখানে হালকা গল্পকে ছুটে চলতে হয় উদ্দাম বেগে, আর সেই সঙ্গে ছুটে চলে মানুষ, ঘোড়া, মোটরগাড়ি, রেলগাড়ি, সব কিছুই। এদের সঙ্গে সঙ্গে ক্যামেরাও যদি ছোটে, তবেই দর্শকের মনও এই ছোটার সঙ্গে একাত্ম হয়ে ছুটে চলতে পারে। এই ক্যামেরার গতির সঙ্গে আবার এডিটিংয়ের শট পরিবর্তনযুক্ত গতি আরও 10 গুণ বাড়িয়ে দেয়। এই যে নির্ভেজাল গতির আনন্দ, যে আনন্দ আমাদের খেয়াল সঙ্গীতের জলদের অংশেও পাওয়া যায়, এটা স্ল্যাপস্টিক ছাড়াও আরেক জাতীয় ছবিতে প্রায় প্রথম যুগ থেকেই হলিউড অত্যন্ত জবরদস্তভাবে ব্যবহার করে আসছে। সেটা হলো ওয়েস্টার্ন জাতীয় কাহিনীতে। আমেরিকান ছবির অনেক ভঙ্গি ইউরোপের কিছু পরিচালককে বিশেষভাবে প্রভাবিত করেছিল। সোভিয়েত রাশিয়ার গণবিপ্লবের পরে লেনিন বুঝেছিলেন যে সিনেমাকে চমৎকারভাবে প্রচারের কাজে লাগানো যেতে পারে। লেনিনের নির্দেশ অনুযায়ী যে কজন তরুণ উৎসাহী পরিচালক চলচ্চিত্র নির্মাণ কাজে আত্মনিয়োগ করেছিলেন, তাদের মধ্যে 3 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা হলেন আইজেনস্টাইন, পুদোভকিন ও দোভজেঙ্কো।
এদের বিশেষত্ব হলো এই যে তিনজনই একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিপ্লববাদ প্রচারের মধ্য দিয়ে তিনটি স্বতন্ত্র মেজাজের সার্থক চলচ্চিত্র রচনা করতে পেরেছিলেন। ইউক্রেনীয় কৃষক পরিবারের ছেলে দোবোজেঙ্কো নিজের দেশে লেখাপড়া শিখে প্যারিসে গিয়ে চিত্রকলা অধ্যয়ন করেছিলেন। তার ছবিতে চিত্রগুণ তো আছেই, তার সঙ্গে আছে এক আশ্চর্য কাব্যময়তা। আর্থ ছবিতে চাষার ছেলে ভ্যাসিলি কুলারের চক্রান্তে নিহত হন। অন্য চাষারা এসে তার মৃতদেহ কাঁধে করে আপেলের ক্ষেতের মধ্য দিয়ে নিয়ে চলেছে সৎকারের জন্য। একটি ক্লোজ আপ এলো, তাতে দেখা গেল মৃত ভ্যাসিলের গালে ঝুলন্ত পাকা আপেলের ছোঁয়া লাগলো। এই ইমেজ যেভাবে যে অনির্বচনীয় ভাব প্রকাশ করেছে তা একমাত্র সিনেমার ভাষাতেই সম্ভব। পুদোভকিনের যেটা প্রধান গবেষণার বিষয় ছিল, সেই গবেষণা এখনও শেষ হয়নি। সেটা হলো মানুষের অন্তরের গভীর ভাব কথার আশ্রয় না নিয়ে কিভাবে ছবিতে প্রকাশ করা যায়। এই প্রশ্নের সঙ্গে অবশ্য মনস্তত্ত্ব ও বিহেভিয়ারিজম নিবিড়ভাবে জড়িত। তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার সঙ্গে গভীর অনুভূতির সংমিশ্রণের ফলে চলচ্চিত্রকার মানুষের মনের দরজাটি ক্যামেরার সামনে খুলে দিতে পারেন। অবশ্য অভিনেতার ক্ষমতাও এখানে বিশেষভাবে প্রয়োজনীয়। যেসব পরিচালক তাদের ছবিতে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পুদোভকিন তাদের অন্যতম। এই তিনজন পরিচালকের মধ্যে আইজেনস্টাইন ছিলেন সবচেয়ে বড় তত্ত্ববিদ, পণ্ডিত। গ্রিফিথের এডিটিংয়ের সূত্রে তিনি তার বিখ্যাত মন্তাজের রীতি প্রবর্তন করেন। আইজেনস্টাইন বুঝেছিলেন যে ভিন্ন ভিন্ন অর্থবোধক শট পরপর জুড়লে একটি নতুন অর্থবোধক বাক্যের সৃষ্টি হতে পারে, অথবা যে শটের কোনো স্পষ্ট অর্থ নেই সে শটও অন্য আরেকটি অর্থহীন বা অর্থবোধক শটের সঙ্গে জুড়লে দুয়ে মিলে একটা স্পষ্ট ভাব ব্যক্ত করা যায়। এর নামই মন্তাজ। এই মন্তাজের উদাহরণ শুধু আইজেনস্টাইনেই নয়, সবাক যুগের যে কোনো পর্বের ছবিতেই পাওয়া যায়। মন্তাজ চলচ্চিত্রের ভাষার একটা অবিচ্ছেদ্য অংশ। ইউরোপের অন্যান্য জায়গায় নির্বাক যুগে যেসব পরিচালক সিনেমার ভাষা রীতিমতো আয়ত্ত করে সার্থক ছবি তৈরি করেছিলেন, তাদের মধ্যে ডেনমার্কের কার্ল ড্রায়ার, সুইডেনের শিলার ও শোস্ট্রম, জার্মানির মুরনাও, পাবস্ট, লাং, কুবিচ ইত্যাদির নাম করা যেতে পারে। ড্রায়ারের ছবি দ্য প্যাশন অফ জন অফ আর্ক আজও পুরনো হয়নি, কারণ এই ছবিতে তিনি যেভাবে ক্যামেরা ও অভিনয়ের সাহায্যে জন চরিত্রের অন্তরতম বেদনার ভাবটা ফুটিয়ে তুলেছিলেন, সেটা কোনো সাময়িক ফ্যাশনের অপেক্ষা রাখে না। সুইডেন ও জার্মানির পরিচালকেরা নানান ধরনের চিত্রভাষায় নানা ধরনের গল্প বলে গেছেন। গল্পের দিকেই এদের ঝোঁক বেশি, এবং গল্পের বিভিন্ন মুড প্রকাশের ব্যাপারে ফটোগ্রাফির কম্পোজিশন ও আলোর ব্যবহার কৃত্রিম ও স্বাভাবিক পরিবেশে কি আশ্চর্যভাবে কার্যকরী হতে পারে সেটা এইসব ছবি দেখলে বোঝা যায়। নির্বাক যুগে জার্মানির যারা শ্রেষ্ঠ পরিচালক ও ক্যামেরাম্যান, তারা অনেকেই সবাক যুগে হলিউডে গিয়ে সবাক ছবির উন্নতির পথটা সহজ করে দিয়েছেন।